This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ধর্মান্ধতা মানুষকে কিভাবে অমানুষ করে তোলে, একে অন্যের গলায় ছুরি চালায়, সম্ভ্রম লুট করে সস্তা পণ্যের মতো, ভাই ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে উল্লাসে ফেটে পড়ে। দখল, গায়ের জোরে, এটাই তো ধর্মান্ধ কট্টরবাদীদের কাজ। সে জমি হোক কিংবা মেয়ের ইজ্জত হোক, সবকিছু সস্তা ওদের কাছে। আর হিন্দু হলে তো কথাই নেই, দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, মা বাবার আদর ছেড়ে পালাতে হয় ভিন দেশে। যেমন এই মেয়েটি, ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। হাড়হিম অভিজ্ঞতা তার। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি, শুধু হিন্দু বলে। কি চলছে সবটা নিজের আত্মীয়কে খুলে বলেছেন ওই নাবালিকা। আমাদের ওখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তে প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে? মা বাবার আদরের ছায়া ছেড়ে সম্পূর্ণ অনিশ্চিত জগতে পা বাড়ানো, নিজের সম্ভ্রম বাঁচাতে, জীবন বাঁচাতে। খুন হয়ে যাওয়ার ভয়, ধর্ষণ করে দেওয়ার ভয়, গণধর্ষণের শিকার হওয়ার ভয়। কি করতো এই মেয়েটা? দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানি নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকবে। আর ওর মারও মানে অসুস্থ, বাবা প্যারালাইসিস হয়েছে। এখন এই জন্য এখন মেয়েটাকে কি করবে? একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আর 5টা মেয়ের মতোই তো চেয়েছিল সেও। বাঁচতে চাওয়া তো অপরাধ নয়। অন্য দেশে বেআইনিভাবে ঢুকে পড়া অনেক বেশি সম্মানের, ধর্ষিত হওয়ার থেকে। সে হুমকি তো পাচ্ছিল মেয়েটি দিনের পর দিন। উত্তর দিনাজপুরের চোপড়ায় ধরাও পড়ে যায় নাবালিকা আমাদের বিএসএফ এর হাতে। এখন ঠাঁই হোমে। অনেকে আশ্বাস দিচ্ছেন, চোপড়া থানায় যোগাযোগ করেছি। এই অসহায় মেয়েটিকে শুধু নয়, বাংলাদেশ থেকে এরকম কোনো হিন্দু অত্যাচারিত হয়ে এপারে এলে তার থাকার ব্যবস্থা, লেখাপড়া শেখার ব্যবস্থা, দায়িত্ব নিয়ে আমরা গ্রহণ করব ভারত শাসন সংঘের পক্ষ থেকে। জীবন খুঁজে বেড়াচ্ছে বাঁচার পথ। কট্টরপন্থীদের অত্যাচার থেকে বাঁচতে নদী সাঁতরে এপারে জীবন বর্মন। বাংলাদেশের কলেজ ছাত্র, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র জীবন বর্মন, তিনি যেটা আর্তি জানাচ্ছেন যে তাকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ ওই দেশে একেবারেই নিরাপত্তা নেই। কি অত্যাচার ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছিল। আমার প্রিয় দেশ থেকে সংখ্যালঘুদের এই নীরব প্রস্থান কি করে ঠেকাবো? কোন আশ্বাসের দেয়ালি জেলে? দস্যুরা কখনো সুবচনে কর্ণপাত করে না। ওদের বর্ষার ফলায় বিদ্ধ হয় মৈত্রী আর সহমর্মিতার হৃৎপিণ্ড। বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা, এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি এদের, আর কারোর মুখে হুমকি। কিন্তু এই যে মেয়েটি স্বাভাবিক জীবনে ইতি টেনে হোম জীবনে ঢুকতে হলো, এর দায় কেউ নেবেন? কেউ? ইউনুস, রিজভি, কেউ? নাকি আপনাদের ফাঁপা আওয়াজের বলি হবে এরা? বারবার, বহুবার। কলকাতা
সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। কেউ দায় নেবে না, কেউ না, শুধু হাওয়া গরম করবে। হাওয়া গরম করার প্রতিযোগিতায় নেমেছেন এরা। রিজভি তো আজও বলেছেন, শুনুন। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। না, দিল্লির কাছে আত্মসমর্পণ করবেন কেন? দিল্লি কি বাংলাদেশকে গান পয়েন্টে রেখেছে, নাকি কূটনৈতিক কোনো চাপ তৈরি করেছে? একে পরিষ্কার ভাষায় বলে হাওয়া গরম। লোকটিকে চিনতে পারলেন? কদিন ধরে গরমা গরম লেকচার দিচ্ছেন, সুর সপ্তমে চড়িয়ে ভারতকে যা নয় তাই বলছেন। মুখে মারিতং জগৎ, ট্যাক্স লাগে না না বলতে, সেন্সারের কাঁচি লাগে না। বলছেন রিজভি, রুহুল কবির রিজভি, বিএনপির যুগ্ম মহাসচিব। এতটুকু শুনে ভাবছেন তো ইসকন ভক্ত বাংলাদেশের নাবালিকার ভারতে পালিয়ে আসার সঙ্গে রিজভিদের সম্পর্ক কি? এরা বাংলাদেশের জনমনে চরম ভারত বিদ্বেষ তৈরি করছেন, হিন্দু বিদ্বেষ তৈরি করছেন, যুদ্ধের জিগির তুলছেন শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। আর ওই মেয়েগুলোকে, নাবালিকা, পালিয়ে আসতে হচ্ছে। কেউ হোমে ঠাঁই পাচ্ছে, কেউ হয়তো সেটুকুও পাচ্ছে না, তলিয়ে যাচ্ছে কোনো অন্ধকারে। কারণ এই রিজভিরা কট্টরপন্থীদের উস্কানি দিচ্ছেন। আইসিসের পতাকা হাতে অতি উৎসাহে বাংলাদেশের রাজপথে স্কেটিং হচ্ছে। ইসকনকে হুঁশিয়ারি দিয়ে, ইসকনের ভক্তদের পিটিয়ে, বাড়ি পুড়িয়ে হিন্দুদের সন্ত্রস্ত করা হচ্ছে। মৌলবাদের বারুদে আগুন দিয়ে বসে বসে মজা দেখছেন রিজভিরা। রাজনীতি করছেন কুর্সির লোভে। আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও। সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। রাজাকারের বাচ্চা সে তার বউর শাড়ি পরাচ্ছে। শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পুড়িয়েছেন। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। এরা কারা? পাগল না হাফ পাগল? এটা কোনো কথা? কলকাতা দখল করব, সেভেন সিস্টার নিতে হবে, এবার আমাদের নতুন আমরা 3টে রাজ্য নিয়ে নেব, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছেন, কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। বাংলাদেশের সুস্থ চেতনার মানুষরা কথা বলছেন না।
তাই রিজভি কি আজ মুখে আমলকি নিয়ে ভারত দখল করতে বেরিয়েছিলেন নাকি সকাল সকাল? দেখাবো সেই লং মার্চের ছবি, দেখুন ভালো করে। রিজভি ওই দেশে ক্যাপ্টেন সাজতে চাইছেন, মন্ত্রিত্বের সুপ্ত বাসনা আছে নাকি? সেই লং মার্চের ছবি। আগরতলা চলো, স্বপ্নের গভীরতা মাপতেই দল বল নিয়ে রাস্তায় নামছেন। রিজভির মহড়া নাকি এটা? কর্মীদের উজ্জীবিত করতে তার আগে রিজভি আবার পেপটক দিয়েছেন, ওই যে শুরুতে শোনালাম। কিন্তু গর্জন কতটা হলো? সকাল 8টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হওয়ার কথা ছিল, শুরু হলো 9:30টায়। বেটার লেট দ্যান নেভার। সড়ক পথে নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে সন্ধে 6:15টায় লং মার্চ আখাউড়া সীমান্তে মানে আমাদের আগরতলার কাছাকাছি এসে পৌঁছলো। রিজভির রাজনীতি শেষ হলো, উদ্দেশ্য পূরণ হলো। লং মার্চ যে আজকের হচ্ছে সেটা হচ্ছে সেখানকার সংখ্যাগুরু মানুষকে বোঝানো যে দেখো আমরা বাংলাদেশ ইন্ডিয়া দখল করব বা ইন্ডিয়ার দিকে অ্যাটলিস্ট এগোচ্ছি, সিম্বলিক হলেও আমরা এগোচ্ছি। ইউনিস সরকারকে ভাবতে হবে যে রাষ্ট্রে উনি এখন ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছেন সেটা 1947-এর পর যে 71-এর মধ্যে যে অবস্থায় সেই সময় ইস্ট পাকিস্তান ছিল, বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চায় কিনা। এখন যে অরাজকতা চলছে তার ফলে যেটা তৈরি হচ্ছে, যে সে জিনিসপত্র তৈরি হচ্ছে না, বাংলাদেশের নাম বিশ্বের দরবারে এতটাই ক্ষীণ হয়ে গেছে যে কেউ বিনিয়োগ করতে আলটিমেটলি চাইবে না। সুতরাং এর ফল হবে কি যে জিনিসপত্রের পাওয়া যাবে না, দাম বাড়বে, এগুলো মানুষ আস্তে আস্তে বুঝবে। কিন্তু এখন তো বোঝার সময় নয়, এখন হচ্ছে রক্ত গরম করার সময়। কথায় বলে পাগলেও নিজের ভালো বোঝে, শুধু এরা বোঝে না। আর রিজভি তো এখন গ্যাস বেলুন, ওই যে আমার পাশে যেমন দেখছেন পুরো ফুলিয়ে ফাঁপিয়ে আস্ত একটা বেলুন। ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। বেলুন যখন তার আসল চরিত্রে থাকে আকৃতি ছোট হয়, সেখানে যখন হাওয়া ঢোকানো হয় সেটা দেখবেন হাওয়া ঢোকানোর পরে তার আকৃতিটা চেহারাটা অনেক বড় হয়ে যায়। সেখানে আপনি সামান্য একটা পিনের টোকা মারেন, দেখবেন আবার সেটা চুপসে যাবে। যদি কেউ মনে করে যে পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে আমরা ভারতবর্ষকে চমকাবো, চমকানোর দিন চলে গেছে, চমকানোর দিন চলে গেছে। যে আমরা তো ভারতবর্ষের মুসলিম, হাতে চুড়ি পরে নেই। আমাদেরকে যদি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বলে যে বাংলাদেশকে দখল করতে হবে, তো আমরা 1 ঘন্টাও টাইম নিব না এবং দখল করে বাংলাদেশকে আবার আমরা ভারতের সঙ্গে যুক্ত করে দেবো। বাপের বেটা যদি থাকে তাহলে আমরা বলবো, চ্যালেঞ্জ করছি ওপেন, যে মুসলিমরাই বাংলাদেশকে দখল করবে 15 মিনিটের জন্য, তাদেরকে বর্ডারটা খুলতে বলুন। শুকিয়ে মরে যাবে। কোথায় অশিক্ষিত মূর্খ কিছু জামাতি মৌলবাদী কি বলছে তাতে এসে যায় নাকি? পাকিস্তান বলছে মদত দেবো, পাকিস্তানের নিজের খাবার অবস্থা নেই। দেখেছেন তো পাকিস্তানে একটা রুটি নিয়ে কিভাবে মারামারি করছে সাধারণ মানুষ। বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। আমরা যখন কোনো কিছু টাইমে নস্যি নিয়ে একটু নাকে টানি, তখন 2বার হাঁচি দিলেই সেই ঠান্ডা লাগাও ভালো হয়ে যায় এবং নস্যির যে উপকারিতা সেটা কাজে হয়। তা বাংলাদেশের মোকাবেলা করা পশ্চিমবাংলার 11 কোটি মানুষ নিয়েই এনাফিক জানা। হিম্মত থাকলে যে আমার দেশের প্রতি একটা যদি ঢিলো চড়া হয় তো ম্যাপ থেকে মুছে যাবে বাংলাদেশ। এত ভয় পেয়ে আছি যে 4 দিনের মধ্যে কলকাতা দখল। মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললিপপ চুষবো, ঠক ঠক করে কাঁপছি। শুধু নয়, যে কোনো মুহূর্তে তো কলকাতা দখল হয়ে যাবে। তো আমি সকাল থেকে এসে ফোর্ট উইলিয়ামের পাশে দাঁড়িয়ে আছি, বাবা এখানে কিছু হলে সেনা টেনা বাঁচাবে। ওপার বাংলার কট্টরপন্থীদের সমীকরণ ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। দেখুন, আমার মনে হয় ওই যে রিজভি এবং তার পল্টন, তারা সবাই জানে সত্যি ভারতীয়দের কাছে ওই নস্যির মতো ব্যাপার ওদের হুঙ্কারগুলো। আসলে ওরা এই হুমকিগুলো দিচ্ছে কারণ নিজের দেশের রাজনীতিতে ভেসে থাকতে চাইছে। ভারতের কিচ্ছু করতে পারবে না ওই নস্যির মতো,
এটা রিজভিরাও জানে। রিজভিদের মনে এখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা, তাই না? হাল্লার রাজার হম্বিতম্বি দেখালাম, হাল্লা বলতে হবেই। ভারতকে কেউ চোখ রাঙানোর চেষ্টা করলে 135 কোটির দেশ চুপ থাকতে পারে? ভারতকে নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান যাই হোক, ইউনুসের দেশকে চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে হলো সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। ইউনুসের প্রেস সচিবের দেওয়া তথ্য বলছে 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। সরকারি হিসেবে হিংসার 88টি মামলা রুজু হয়েছে, গ্রেফতার 70। অর্থাৎ গড়ে প্রত্যেক দিন বাংলাদেশের কোথাও না কোথাও হামলার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। ফলে বুঝতেই পারছেন বাংলাদেশে সংখ্যালঘুরা, হিন্দু সহ সংখ্যালঘুরা কি অবস্থায় রয়েছেন। চিন্ময় দাস, যার গ্রেফতারিতে বিশ্বমঞ্চে বাংলাদেশ কোণঠাসা, আজও সেই সনাতনীর আর্জি আদালতে খারিজ হয়ে গেল। মৌলবাদীদের চোখ রাঙানি উপেক্ষা করে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। চিন্ময়ের জামিনের শুনানি এগিয়ে আনার আর্জি নিয়ে এসেছিলেন, কিন্তু আইনজীবীদেরই একাংশের বাধায় সওয়ালই করতে পারলেন না। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, তখন আমাকে অনেক লয়ার 16-17 জন আইনজীবী আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি, আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়ে, আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে। তাহলে আমরা কোন দেশে বাস করি? দেখুন, এই যে রবীন্দ্রনাথ ঘোষ, যিনি চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে চান, তার কথা আপনারা শুনছিলেন। বাংলাদেশে থেকে কট্টরপন্থীদের হুঁশিয়ারির তোয়াক্কা না করে এভাবে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করতে চাইবেন, এজন্য ধক লাগে। কিন্তু এর আগের শুনানির দিনই চট্টগ্রাম আদালতে কট্টরপন্থী আইনজীবীরা কিভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন মনে আছে তো? এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। শুধু মুখের কথা নয়, চট্টগ্রাম আদালতের যে আইনজীবী প্রথম চিন্ময়ের জামিনের সওয়াল করার কথা বলেছিলেন, তাকে এমন পেটানো পিটিয়েছেন কট্টরপন্থীরা যে আইসিইউতে পাঠানো হয়েছিল। ভয় আরো 50 জন আইনজীবী শেষ মুহূর্তে পিছু হটেন। তারপরেও বর্ষিয়ান এই আইনজীবী ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন চিন্ময়ের হয়ে লড়তে। কিন্তু আজকের হেনস্থার পর তিনিও কি আর সাহস পাবেন? আমরা কোন দেশে বাস করি? ওটার মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে। দেখুন, কথা আমি বিশ্বাস করি রিজভিরা সত্যি ফোলানো ফাঁপানো একটা বেলুন, পিন ফুটলেই চুপসে যাবে। বিশ্বাস করি রিজভিদের কোনো দম নেই, কিন্তু তবুও আমরা কি নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি? পড়শি দেশ লাগোয়া বাংলাদেশ যখন অশান্ত, রিজভিরা যে কাজটা করছেন তা হলো ওই বিদ্বেষের বীজটাকে পুঁতছেন। তার থেকে যদি অঙ্কুর বেরোয়, আমাদের কি চিন্তার কারণ রয়েছে? হয়তো। কারণ কয়েকটা তথ্য, ভারতে অনুপ্রবেশ করছে হিজবুত তাহরির, মানে বাংলাদেশে আইসিসপন্থী জঙ্গি যারা স্কেটিং করছে আইসিসের পতাকা নিয়ে বাংলাদেশে, তাদের সদস্যরা। নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে কাজ করে তারা। কোথা দিয়ে ঢুকছে? মালদা। দেখুন সে পথ। মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের। তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে।
এবং আমি যে পথ ধরে আসছি মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ, এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে এবং গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায়। অন্তত প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা এই জঙ্গলের পথ ধরেই এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সড়ক পথে ওঠে, যে সড়ক পথ সোজা চলে গেছে মালদা শহরের দিকে, এবং মালদা শহরে পৌঁছানোর পর তারা কখনো চলে যায় মালদা টাউন স্টেশনে বা মালদার বাস স্ট্যান্ডে। শুধু তাই নয়, এমনটাও দেখা গেছে যে সেখানেই কোনো তার আশ্রয়দাতা রয়েছেন যার বাড়িতে গিয়ে তারা ওঠেন। এই আশ্রয়দাতারা কারা? যদি সত্যি এপারের মদত না থাকে এই চোরাগোপ্তা পথে মূল ভূখণ্ডে এসে বাসা বাঁধা সম্ভব জঙ্গিদের পক্ষে না। এবং এই আশ্রয়দাতা হিসেবে 3 শিক্ষক পুলিশের গোয়েন্দাদের নজরে, যার মধ্যে একজনের বাড়ি উত্তর মালদা। রীতিমতো ছক করে পরিকল্পনা করে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদের পেছনে রয়েছে বিভিন্ন বাংলাদেশি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনগুলোর হুন্ডির মাধ্যমে তাদেরকে টাকাও পাঠাচ্ছেন। ইতিমধ্যেই ইনকাম ট্যাক্সের কিছু আইনজীবী তারা তাদের কাজ করতে গিয়ে রীতিমতো চমকে উঠেছেন। এরা এখানে করছে গিয়েছে 2 লক্ষ টাকার জায়গা হোক বা দোকান হোক বা বাড়ি হোক, সেটা 10 লক্ষ টাকা কিনে নিচ্ছে এবং বিভিন্ন ল্যান্ড কিনে প্রমোটারি করছে এবং মানে ল্যান্ডের মাফিয়া বলা চলে। এদের হাতেই এখন টাকাটা বেশি। ডাল চাল সব কিছুরই ডিস্ট্রিবিউটার এখন বাংলাদেশি নাগরিক যারা এখানে আছে, অবৈধ হোক বা বিভিন্ন উপায়ে বৈধভাবে নাগরিকত্ব নিয়ে আছে, তাদের হাতেই পুরো ব্যবসাটা চলে গেছে। জঙ্গি সংগঠন এই অনুপ্রবেশকারীদের হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাঠাচ্ছে এবং তারাই সেই টাকা ব্যবহার করে এখানে তাদের জাল বিস্তার করছে। একদিকে যেমন সংগঠন মজবুত করছে, তেমনি এখানে কিছুদিনের মধ্যেই প্রভাবশালী হয়ে উঠছেন। দেখুন, জঙ্গিরা ঘুরপথে এখানে কোটি কোটি টাকা ঢালছে শুধুমাত্র এখানকার অর্থনৈতিক অবস্থাকে কবজা করতে, তা তো নয়। জঙ্গিদের টার্গেট তো ওই জঙ্গিপনা। তার মানে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। জঙ্গি তাদের কোনো জাত হয় না, তাদেরকে আমরা কোনোদিন আশ্রয় দেব না এবং তাদেরকে আমরা কোনোদিনই সাপোর্ট করব না। কারণ আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়, পশ্চিমবঙ্গে যারা মুসলিম বসবাস করি, আমরা কোনোদিনই বাংলাদেশকে সমর্থন করি না। যার কথা শুনলেন ইনি মালদার সংখ্যালঘু তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। কিন্তু মুখে মারিতং জগৎ করে তো লাভ নেই। বাস্তব হলো টাকা আসছে, টাকা এখানে খাটছে, কোটি কোটির লেনদেন হচ্ছে, গোয়েন্দারা নিশ্চিত। কিন্তু এর সমাধান কি? সামগ্রিকভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন যে আল কায়দাপন্থী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো একত্রিতভাবে কাজ করার একটা পরিকল্পনা চলছে এবং সেই জায়গা থেকেই আশঙ্কা জোরালো হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ব্যাকআপ পেয়ে এই সংগঠনগুলো এপার বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাশকতা এবং সংগঠন বিস্তারের কাজে মনোযোগী হচ্ছে, যেটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন। দেখুন, এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ শুধুমাত্র জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে নয়, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রচ্ছন্ন মদত, কখনো কখনো প্রত্যক্ষ মদত রয়েছে এদের পিছনে। ভারত বিদ্বেষের বীজ পুঁতে সেই বীজ থেকে অঙ্কুরিত গাছকে মহিরুহ বানাতে তৎপর বাংলাদেশ। এটাই বিপদ। রিজভিরা এই কাজটাই করার চেষ্টা করছে। ফোলানো ফাঁপানো গ্যাস বেলুন নিজের দমে নয়, জঙ্গিদের সাহায্য নিচ্ছে ভারতকে বিপদে ফেলতে। সফল হবে তারা? না, ভারত সব দিক থেকে বহুগুণে বেশি শক্তিশালী। সুতরাং আমরা আমাদের গোয়েন্দা, আমাদের ইন্টেলিজেন্স কিছুতেই সফল হতে দেবে না এই অপচেষ্টা। তবে এরপর আপনাদের দেখাবো বাংলাদেশের পথ ধরে এখানে কিভাবে ওই বিভাজন রেখাটা আরো শার্প হচ্ছে। স্পেশাল রিপোর্টে ব্রেকের পর।
ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।